আমার শ্বশুর বড্ড মডার্ন, আর পাঁচটা গম্ভীর শ্বশুরের মতো নয়, যথেষ্ট ফ্রি আমার সাথে। আর সেই ফ্রি হওয়াটার মাত্রাটা কত সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আর তার সাথে অনেক কিছুই হবে। আমার শ্বশুর আমায় ওনার আগের জীবনের একটি গোপন কথা বলতে গিয়ে না বলে বললেন, অন্য একদিন সেটা বলবো, তুমি এখন ঘুমাও বলেই উঠতে গেলেন। আমি বললাম, পুরোটা শেষ না করে কিন্তু আপনার যাওয়া হচ্ছে না। উনি বললেন, বললাম তো আরেকদিন বলবো। আমি বললাম, আপনি যদি না বলেন আমি কিন্তু আর কথা বলবো না। উনি বললেন, খুব ইন্টারেস্ট দেখছি তোমার। আমি লজ্জা স্বভাবের মাথা খেয়ে বললাম, ইন্টারেস্টটা কে দিল শুনি? উনি বললেন, বলতে পারি, কিন্তু একটা শর্তে। আমি বললাম, কী শর্ত? আগে শুনি। উনি বললেন, না আগে বলো, আমি যা বলবো সেটা করবে। অগত্যা আমি রাজি হলাম। আর তারপর আমার শ্বশুর আমায় একটি শর্ত দিল আর বলল, সেই কথা রাখতে হলে উনি বলবেন। আমি রাজি হয়ে গেলাম। বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমার শ্বশুর কি বললেন এবার আমি সেই ঘটনা তোমাদের বলবো। গল্পটি ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। আগের গল্পে তোমাদের বলেছিলাম 10,000 লাইক করলে একটি সারপ্রাইজ দেব। এখনও কিন্তু সেটি পূরণ হয়নি। আগের ভিডিওতে মাত্র 2,000 লাইক দিয়েছ, আরও 8,000 বাকি আছে, কিন্তু এখনই লাইক দাও। তাই এই ভিডিওর অনেক অনেক লাইক করে সেটা পূরণ করে দাও। আর তোমাদের জন্য আরও পাওয়ারফুল হট গল্প নিয়ে আরেকটি চ্যানেল খুলেছি। সেটায় কোনো রাগঢাক থাকবে না, সেটার লিঙ্ক এই ভিডিওতে দিয়ে দেবো। আর আমার কমিউনিটি ট্যাবেও আছে, এখনই সাবস্ক্রাইব করো ওটা। আমি তো অনেক ইন্টারেস্ট নিয়ে অপেক্ষা করছি গোপন কথা শোনার জন্য। শ্বশুর বলা শুরু করলো, উনি তখন চাকরি পেয়েছেন। চাকরি পেয়ে আসামের একটি পাহাড়ি অঞ্চলে পোস্টিং হয়েছেন। ওখান থেকে কোনো মোবাইল ফোন কিছুই যোগাযোগ করা যেত না। ক্যাম্পে এসে সপ্তাহে একদিন বাড়ির সাথে কথা বলার সুযোগ ছিল। ওখানে উনি বললেন, আমাদের ওখানে 2 টিম ছিল, তাতে মাত্র 2 জন মেয়ে ছিল। তাদের মধ্যে একজন কুক আর একজন ধোপা ছিল। দুজনই আমাদের মতোই ফোর্সের স্টাফ ছিল। ফোর্সের সবার আর্মস কিন্তু কিংবা রাইফেল নিয়ে ঘুরতে হয় না। কেউ ড্রাইভার, কেউ কুক, কেউ অন্য কাজও করে, কিন্তু সবারই ট্রেনিং থাকে। তবে বিপদে আপদে সকলেরই বন্দুক ধরতে হয়। আমাদের এই কুকের নাম ছিল সুস্মিতা। যেমন দেখতে ছিল তেমন ছিল ফিগার, একদম আমল মাখনের মতো। আমি এইভাবে বলছি বলে কিছু মনে করো না বৌমা। আমাদের ফোর্সের অনেকেই ওর সাথে ভাব জমানোর চেষ্টা করতো। কি করবে বলো, বাড়ি থেকে অনেক দূরে, কোনো এনজয় করার উপায় নেই। কিন্তু আমি ওইসব ভাবতাম না, আর ওই কারণেই হয়তো সুযোগটা আমার এসেছিল। একদিন আমার শরীর খারাপ ছিল, তাই আমি রাউন্ডে যাইনি। সেদিন ও আর আমি টেন্টে একা ছিলাম। সুস্মিতা আমায় বলল, শরীর কেমন আছে আপনার? আমি বললাম, জ্বরে গা পুড়ে যাচ্ছে, গা হাত পা খুব ব্যথা করছে। আর ওই দিন ও আমার হাত পা টিপে দিল, আর ওর যত্নে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। তারপর থেকে আমাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হলো। তখনও বিয়ে হয়নি আমার। আর একদিন বলেই শ্বশুর থেমে গেল। আমি বললাম, একদিন কি বলুন? শ্বশুর বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, কাল আবার বলবো। আমি ওনার হাতটি টেনে ধরে বললাম, আর যদি শেষ না করেন তাহলে আপনার খবর আছে, ন্যাকামো না করে পুরোটা বলুন, তারপর যেখানে যাবেন যান। শ্বশুর বলল, যদি শেষ না হয়? আমি বললাম, না শেষ হলে যেতে দিচ্ছি না আজ। শ্বশুর আবার খাটে বসে বলা শুরু করলো। ওই দিনের ঘটনার পর আমি বারবার বিভিন্ন অজুহাতে সুস্মিতার কাছে যেতাম, আর ওকে দেখতে খুব ভালো লাগতো। ওকে নিজের করে পেতে ইচ্ছা করতো, আর খুব কাছে পেতে ইচ্ছা করতো। আরেকদিনও ক্যাম্পে কেউ ছিল না। আমি ওর কাছে গিয়ে বললাম, ওকে আমার খুব ভালো লাগে। আর তারপর ও মেনে নিল।
সব কিছু স্বপ্নের মতো লাগছিল। আর ফাঁকা জায়গা পেয়ে সেই দিন আমাদের দুজনের মধ্যে সব কিছু হয়ে গেল। আর প্রথম স্বাদ পেলাম আমি। আর বারবার সুস্মিতা আর আমি দুজনেই আদিম বন্য খেলায় মত্ত হয়ে উঠতাম। কখনো বদ্ধ তাঁবুর মধ্যে, কখনো পাহাড়ি জঙ্গলে, কখনো ঝর্ণার সামনে। আর এইভাবে চলে গেল 2টি বছর। আমি ছুটি পেয়ে বাড়ি এলাম। আর 2 মাস পর গিয়ে দেখি সুস্মিতার বদলি হয়ে গেছে। আর দেখা হয়নি। কিন্তু পরে জানতে পারি ওর আগেই বিয়ে ছিল, কিন্তু একমাত্র শরীরের তৃষ্ণা মেটাতে আমার সাথে সম্পর্কে জড়িয়েছিল। আমি বললাম, তারপর কি হলো? গল্প শুনতে শুনতে যে দুজনে শুয়ে পড়েছি, দুজনেরই খেয়াল করিনি। একেবারে পাশাপাশি, একই বিছানায়। আর গভীর রাতে শ্বশুরের সাথে একই বিছানায় শুয়ে শ্বশুরের পুরনো প্রেমের গল্প শুনেছি। ভাবতেই গায়ের মধ্যে কাঁটা দিচ্ছিল। এরপর শ্বশুর বলা শুরু করলো, তারপর আমার বিয়ে হয়ে যায় টোনার শাশুড়ির সাথে। আর আবার 2 মাস সংসার করে তোমার শাশুড়িকে একা রেখে আবার শুরু হলো ব্যাচেলার জীবন। মাঝে মাঝে শরীরের ক্ষুধা জেগে উঠত, ঠিক তোমার মতো। আমি বললাম, মানে এর মধ্যে আবার আমায় টানছেন কেন? আমি কি করলাম? শ্বশুর বলল, তুমি কিছু করোনি, তোমার চোখ সবে বলে দেয়। অভিজ্ঞ লোক আমি, বুঝেছ? সব বুঝি আমি। তোমার কি এখন মন চাইছে সেটাও জানি। তুমি একা একা থাকো, আমার ছেলে তো দূরে থাকে। আমি পাল্টি খেয়ে ওনার পাশ ফিরে বললাম, কি বলতে চাইছেন আপনি? কি চাইছে আমার মন? শ্বশুর বলল, তোমার মন চাইছে পেলে ভালো হয়। আমি বললাম, কি পেলে ভালো হয়? উনি বললেন, বুঝতে পারছো না? আমার আবার বুঝিয়ে দিতে হবে নাকি? আমি বললাম, বোঝান না, কে বারণ করেছে? আপনার ছেলেকে আপনি জন্ম দিয়েছেন, তাতে কত কিছু শিখিয়েছেন, আমিও কিছু শিখিয়ে দিন। উনি বললেন, সবাই সব কিছু শেখাতে পারে না, কিছু কিছু নিজে থেকে শিখে নিতে হয়। হঠাৎ আমার ঘড়ির দিকে চোখ গেল। রাত তখন 2:30 বাজে। উনি বললেন, আর কথা বাড়ালে ভোর হয়ে যাবে, সকালে উঠতে হবে, বাজার যেতে হবে, আমি ঘুমোতে যাই। আমি বললাম, রিটায়ার করেছেন অনেক দিন হলো, কোনো রাজকাজ আছে আপনার? পুরোটা শেষ করে যাবেন, না হলে ভালো হবে না কিন্তু। আর বাড়িতে তো কেউ নেই, বাজারে না গেলেও চলবে, দেরিতে উঠবেন। দেখুন, কথা না বাড়ি যেটা বলতে চান বলুন, আর কি আপনার সেই শর্ত সেটাও বলুন। শ্বশুর এবার থতমত খেয়ে গেল, চোর ধরা পড়ার মতো। দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার তো না বলে উপায় নেই। শ্বশুর বলল, তোমার কি কষ্ট হয় না? আমি বললাম, কিসের কষ্ট? আমার তো কোনো কষ্ট নেই। উনি বললেন, তাহলে আমার কিছু বলার নেই, আমি যাই। আমি আবার হাতটা টেনে ধরলাম। তারপর কি হলো সেটা পরে বলবো।